পাঁচ জেলায় আকস্মিক বজ্রপাতে শিশুসহ 11 জনের মৃত্যু। কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উত্তরের জেলাগুলোতে আবারও সচল হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর নতুন ভিডিও প্রসিকিউশনের হাতে। শনাক্ত করা হয়েছে জড়িত আরও 2 পুলিশ সদস্যকে। আগস্টের ঘটনা ঘিরে হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে ইরেশ জাকেরের বিরুদ্ধে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সরাসরি থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। 4 বিভাগে মে মাসে 2 দিন করে কর্মসূচি ঘোষণা। বিএনপির 3 সহযোগী সংগঠনের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এই আয়োজন। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। 5 জেলায় বজ্রঘাতে 11 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লাতেই প্রাণ গেছে 2 শিশুসহ 4 জনের। পুলিশ জানায়, সকালে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিখিল দেবনাথ ও পাশের দেওরা গ্রামের জুয়েল ভূঁইয়া নামে 2 জন মারা যান। দুপুরে বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রঘাতে মৃত্যু হয় শিশু ফরহাদ হোসেন ও সাইমন হোসেনের। স্থানীয়রা জানায়, তারা মাঠে ঘুড়ি ওড়াতে গিয়েছিল। বজ্রঘাতের ফলে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া কিশোরগঞ্জের অষ্টগ্রামে 3 জন, নেত্রকোনার কর্মাকান্দা ও মদনে বজ্রাঘাতে প্রাণ গেছে আরও 2 জনের। এছাড়া সুনামগঞ্জ এবং নোয়াখালীতেও 2 জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, মৃতদের মরদেহ এখন কোথায় আছে, আর তাদের মৃত্যুর বিষয়ে কি পরিবারের কাছ থেকে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, বা পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা হয়েছে কিনা জানাবেন? সোহার, আসলে ঘটনার পর থেকেই কিন্তু এলাকায় কিন্তু আসলে একটি শোকের মাতম চলছে। অর্থাৎ এই ঘটনাটিকে কিন্তু পুরো এলাকায় মানুষকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। দুপুরে কিন্তু তারা খোলা মাঠের মধ্যে খেলা করছিল কয়েকজন শিশু মিলে। এর মধ্যেই কিন্তু আকাশ কিছুটা মেঘলা করার আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বজ্রপাত শুরু হয়, এবং এই বজ্রপাতের সঙ্গে সঙ্গে কিন্তু 2 জন শিশু মারা যায় এবং অপর একজন শিশু কিন্তু আহত হয়। এবং এই ঘটনার পরপরই কিন্তু আসলে পুরো জেলা জুড়ে একটি শোকের মাতম চলছে। অর্থাৎ একটি ফুটেজ কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন। সেই ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনার পরপরই শিশু দুটির পিঠ থেকে কিন্তু ধোঁয়া উঠছে। ফলে এরপর থেকে কিন্তু এর পরবর্তীতে আরেকটি ঘটনা সকালেই ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানেও কিন্তু 2 জন কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। ফলে অর্থাৎ 4 জনের আজকে মৃত্যু হয়েছে কুমিল্লা জেলায়। তো ফলে কিন্তু আসলে জেলা জুড়েই কিন্তু একটি শোকের মাতম চলছে। সাম্প্রতিক সময়ে কিন্তু আসলে বজ্রপাতে এই ধরনের ঘটনার চোখে পড়েনি এমনটি কিন্তু সাধারণ মানুষ জানিয়েছেন। এছাড়া শিশুর পরিবারের পক্ষ থেকে সবাই কিন্তু আসলে শোকে স্তব্ধ। ফলে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বক্তব্য বা কোনো কিছুই আমরা পাইনি। তবে পুরো এলাকা জুড়েই কিন্তু একটি শোকের মাতম চলছে। এছাড়া বিশেষ করে সরকারি বিভিন্ন উদ্যোগে কিন্তু তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে, এতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সোহার, খোকন, ধন্যবাদ। উত্তরের কয়েক জেলায় কালবৈশাখী ঝড়ে খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নের পর বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। গেল 2 দিনের কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের বিভিন্ন জায়গায় গাছ ও গাছের ডাল পড়লে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। কয়েকটি এলাকায় উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। ঝড় বৃষ্টি কমে আসলে কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগের লোকজন। এরই মধ্যে বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। খুব শিগগিরই বাকি এলাকাগুলোর কাজও শেষ হবে বলে জানায় কর্মকর্তারা। 5 আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনার নতুন ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
ওই ভিডিওতে কারা কিভাবে ওই হত্যাকাণ্ড চালিয়ে লাশ পুড়িয়ে দেয় তার স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম। এই মামলার তদন্ত প্রতিবেদন 25 মে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও যাত্রাবাড়ির মামলা ও রামপুরা নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি করা মামলার তদন্ত প্রতিবেদন 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 18 জুলাই থেকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন অন্তত 75 জন, যার মধ্যে 5 আগস্টের 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিওতে 6 জনকে পুড়িয়ে মারার ভয়াবহ চিত্র সামনে আসে ঘটনার পরপরই। ওই ভিডিও চিত্র ধরে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন তৈরির প্রক্রিয়াও ছিল শেষ পর্যায়ে, যা জমা দেওয়ার কথা ছিল সোমবার। তবে এর মধ্যেই ওই 6 তরুণকে হত্যার আরেকটি নতুন ভিডিও ফুটেজ হাতে আসে তদন্ত সংস্থার, যা যাচাই বাছাইয়ের জন্য ট্রাইব্যুনালের কাছে সময় চায় প্রসিকিউশন। একটা হঠাৎ করে তথ্য আসে এবং আমরা একটা ভিডিও শনাক্ত করতে পেরেছি, আমরা উদ্ধারও করেছি। তাতে দেখা যাচ্ছে যে এইখানে কারা কিভাবে হত্যা করেছে সেই বিষয়টা আমাদের সামনে এসেছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এর আগে সোমবার সকালে আশুলিয়া সহ যাত্রাবাড়ি, রামপুরা ও মিরপুরে সংগঠিত গণহত্যার মামলায় আদালতে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 12 পুলিশ ও সেনা কর্মকর্তা ও এক যুবলীগ নেতাকে। বাকি 3 মামলাতেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল সোমবার। সুষ্ঠু তদন্তে এই 3 মামলাতেও সময় চেয়েছে প্রসিকিউশন। কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি, তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। জুলাই আগস্ট গণহত্যা এবং গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ যাবৎ মামলা হয়েছে 22টি। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে 4টি মামলার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় 5 আগস্টের পর 1500 মামলা ও 600 হত্যা মামলা হয়েছে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। বলেন, জুলাই আগস্টে প্রায় 405টি পুলিশের যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, 5 আগস্টের পর রাজারবাগে পুলিশের বিদ্রোহ মীমাংসায় জড়িত অধিকাংশকে সাহসিকতায় পুলিশ পদক দেওয়া হয়েছে। আমরা চাইব আপনাদের প্রত্যাশা অনুযায়ী রিচ করতে, এবং দ্যাট ইজ এন এন্ডলেস জার্নি। কিন্তু তারপরও একটা লেভেল তো আছে যে ওই লেভেলটা অন্তত আমি যেতে চাই, যখন মানুষ মোরলেস বলবে যে না, গিয়ে সেবা পাওয়া যায়, পুলিশ দুর্ব্যবহার করে না, পুলিশকে দেখলে ভয় আসে না, মানে কর্তৃত্বপরায়ণ পুলিশকে টার্ন করা। ঘটনা ঘিরে হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে, তবুও সরকার কারো মামলা করায় বাধা দিতে পারে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অভিনেতা ইরের জাকেরের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের মেয়র হওয়া প্রসঙ্গে তিনি জানান, আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। সোমবার পতাকা নেড়ে উদ্বোধন করা হয় জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতীয় আইনগত সহায়তা সংস্থা আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, ছোটখাটো অপরাধ নিষ্পত্তিতে সরকারের লিগ্যাল এইড অর্গানাইজেশনে যেতে হবে, এতে আদালতে মামলার জট কমবে। কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস, ছোট ছোট, খুব ছোট ছোট, ওটা নামই তো কম্পাউন্ডেবল। এগুলি যদি আমরা বলি ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলকভাবে প্রথম যেতে হবে লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনে, এবং আমরা খুবই কনফিডেন্ট আগামী 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে, এবং আগামী 1 বছরের মধ্যে যদি সেইটুক সময় পর্যন্ত আমরা থাকি,
তাহলে অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই ইসি গেজেট প্রকাশ করেছে। নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করি। আইন উপদেষ্টা বলেন, সারা দেশে হয়রানিমূলক ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে, তবে নিরীহ মানুষ যেন হয়রানি না হয় তা নিশ্চিতে নির্দেশনা দেয়া আছে বলেও মন্তব্য করেন তিনি। অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। তো আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না, কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ভবিষ্যতে জাতীয় সনদ কেউ যেন বাতিল করতে না পারে এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে গণভোটের মাধ্যমে। তার পরপরই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় নতুন 8 প্রস্তাবের সাথে একমত হয়েছে দলটি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। বৈঠকের শুরুতে ডক্টর আলী রিয়াজ জানান, রাষ্ট্র সংস্কারের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। চর্চা, অঙ্গীকার ও ঐক্যের মধ্য দিয়ে সংস্কারের আলোচনা শেষ করতে হবে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে 35টি দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। 19 দলের সাথে আলোচনা শেষ হয়েছে। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেন, জাতীয় স্বার্থ ও দেশকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ফের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যক্তিত্ব ও জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সোবহানের ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় জামায়াত আমির বলেন, মাওলানা আব্দুস সোবহানের ব্যক্তিত্ব দল মত নির্বিশেষে সকলকে মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কন্ডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও তিনি কখনো ভয় পাননি। জেলে থাকা অবস্থায়ও তিনি কারাগারের সকলের খোঁজ খবর রাখতেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুস সোবহানকে অপমানিত করতেই মানবতা বিরোধী মামলায় আসামি করেছিল। তবে আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। যাকে অপমান করার জন্য এত আয়োজন, সে আজকে সমাদৃত, সম্মানিত। যারা আজকে অত্যাচার করলো তাদের কি করুণ পরিণতি আমরা দেখছি। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় 4 বৃহত্তর বিভাগে 2 দিন করে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি 3 অঙ্গ সংগঠন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আগামী 10 মে চট্টগ্রাম, 17 মে খুলনা, 24 মে বগুড়া এবং 28 মে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগের দিন হবে সেমিনার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে এর সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্য দিয়ে তরুণরা কেবল ভোটার নয় বরং আগামীর নীতি নির্ধারক হিসেবে নিজেদের ভাববে বলে জানান মোনায়েম মুন্না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে সংগঠনগুলো। আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত এনসিপিতে যোগ দিচ্ছে বলেও দাবি করেন নেতারা। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা, সেই ভাবনাগুলো আমরা শুনবো এবং সেই ভাবনাগুলোর আলোকে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করব। ভবিষ্যতে জাতীয় সনদ কেউ যেন বাতিল করতে দুঃখিত। রাজধানী ভাটারায় মাদানী এভিনিউ অনন্ত টেরেসেসের নির্মাণাধীন ভবনের কারণে রাস্তায় ধস ও দেবে যাওয়ায় 10 লাখ টাকা জরিমানা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মে মাসের মধ্যে নিজ খরচে সড়ক মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর মাদানী এভিনিউয়ের 100 ফিট সড়ক লাগোয়া 45 বিঘার উপর তৈরি হচ্ছে অনন্ত গ্রুপের বিলাসবহুল আবাসন অনন্ত টেরেসেস। 1000 কোটি টাকার এই নির্মাণযজ্ঞে ক্ষতিগ্রস্ত পাশের সড়ক। সড়কটির একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে, পলিথিনে ঢেকে রাখা হয়েছে 200 মিটার জায়গা। কি আছে এর নিচে? পলিথিন সরাতেই দেখা গেল সড়কের ফুটপাত সহ এক পাশ দেবে গেছে। রাজুক বলছে অনন্ত টেরেসেস এর বেসমেন্টের নিরাপত্তা দেয়াল নিয়ম অনুযায়ী করা হয়নি, তাই গুরুত্বপূর্ণ সড়কটির ওই অংশ ব্যবহার করতে পারছে না সাধারণ মানুষ। বারবার সিটি কর্পোরেশন আর্মির কথা বলতেছেন, আমি যেটা বললাম স্পষ্ট তো দেখা যাচ্ছে যে আপনাদের এখানে কলাপস হয়েছিল এবং সেটা আপনাদের এই জায়গাটা আপনারা দেখেন, আপনারা নকশা নিয়ে এখানে সীমানাটা এত রাস্তার কাছাকাছি আসা কথা না, এটা বলতেই পারেন। বোঝাই যাচ্ছে এর দায় নিচ্ছে না অনন্ত টেরেসেস। দোষ চাপায় সড়কে চলমান সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ঘাড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কর্মকর্তারাও আসেন। তারা জানান সড়কটি ক্ষতিগ্রস্ত করেছে অনন্ত টেরেসেস। বিষয়টি আগেই তাদের জানানো হয়েছিল। মুখোমুখি তথ্য প্রমাণে এবার দায় স্বীকার করে ভবন নির্মাণকারীরা। 3 ঘন্টার তর্ক বিতর্কের অবসান হয় দুপুর 2টায়। যে তাদের আসলে যে সেফটি মেজার নিয়ে কাজটা করা উচিত ছিল সেটা না নেওয়াতেই মূলত এই রাস্তাটি দেবে গেছে বা ফেটে গেছে। তো এটি আমাদের অপরাধ যেহেতু আমাদের সামনে উদ্ঘাটিত হয়েছে এবং তারা দায় স্বীকার করেছে, আমরা এই মোবাইল কোর্টে তাদেরকে 10 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছি, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আগামী জুনের পূর্বেই তারা এই রাস্তাটি আগের যে অবস্থায় ছিল সে অবস্থায় তারা পুনরায় নির্মাণ করে দেবে। রাজুক জানায় রাজধানীতে হাজার হাজার অবৈধ ভবন ও স্থাপনা। পরিকল্পিত নগরী গড়ে তুলতে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে চলমান থাকবে কার্যক্রম, ছাড় পাবে না ক্ষমতাশালীরাও। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।